বরেন্দা, বরেন্দা, ও কাজের সময় যে তুমি কোথায় যাও আমি কিছুই বুঝতে পারি না। আমায় ডাকছিলে দিদিমণি? হ্যাঁ, ডেকে ডেকে আমার গলাটা একেবারে ধরে গেল। ওহ দাঁড়াও, তোমার জন্য আমি নুন, আদা আর গরম জল নিয়ে আসি। বলি ওসব আবার কি হবে? তোমার গলা ছাড়াতে হবে না। কি বললে তুমি? আজ তোমার জন্মদিনের পার্টিতে তোমার ওই ধরা গলায় গান শুনে যদি সূর্য দাদাবাবু বিয়েটা ভেঙে দেয়, তাহলে যে তোমার আজকের আনন্দটাই মাটি হয়ে যাবে দিদিমণি। থামো তো, তোমাকে আর অত কথা বলতে হবে না। সমস্ত গেস্ট চলে এসেছে, অথচ এখনই যে তোমার সূর্য দাদাবাবু এলো না বলে সেদিকে তুমি খেয়াল রেখেছো? রাখিনি আবার। এই তো তখন রাস্তার দিকে চেয়ে দাঁড়িয়েছিলাম, সূর্য দাদাবাবুর গাড়িটা এলেই ছুটে এসে তোমায় সুসংবাদটা জানিয়ে যেতাম। কিন্তু কি ব্যাককেলে মানুষ বলো তো, যার সবার আগে আসার কথা সেই মানুষটাই কিনা এখনো এসে পৌঁছালো না। আসবে আসবে, সূর্য তো আর পাঁচজনের মতো সাধারণ মানুষ নয়, কত কাজের মানুষ তা তুই জানিস। বলি আজকের দিনও কি তার কাজ সে কি জানি না যে তার জন্য আজ কতগুলো মানুষ ওয়েট করে বসে থাকবে? তা তো মোটেই। আমার কি মনে হয় জানিস মামনি, তোর টেনশন বাড়ানোর জন্য সূর্য ইচ্ছে করে লেট করছে। ইচ্ছে করে? আমারও তাই মনে হয় দিদিমণি। সূর্য এলে ওকে তুই ফ্রেশ করে বকে দিস তো মামনি। সে কথা আবার বলতে, তারপর বিয়েটা হতে দাও না, দেখবে যদি না দিদিমণি এই সূর্য দাদাবাবুর কানে ধরে উদ্বোস করিয়ে ছাড়ে। তুমি থামো তো। তা তুই ঠিক বলেছিস বরেন। কাকাবাবু, কাকাবাবু সর্বনাশ হয়ে গেছে। কাকাবাবু, কাকাবাবু সর্বনাশ হয়ে গেছে। কিসের সর্বনাশ বরে? এইমাত্র দেখে এলাম আমাদের সূর্য দাদা বাবুর মোটর গাড়িটা কংসাবতীর খাদে পড়ে আছে। অনেক অনেক খোঁজ করলাম, কিন্তু কিন্তু সূর্য দাদা বাবুর মোটর গাড়ি পাওয়া গেল, কিন্তু সূর্য দাদা বাবুকে কোথাও খুঁজে পাওয়া গেল না। কি বলছো তুমি বিজনদা? আমি তো বললাম কোথাও পেলাম না, কোথাও না, কোথাও না। তাহলে খাদে পড়ে মানুষটা কি হারিয়ে গেল? আমার আমার মনে হয় দিদিমণি, আমার মনে হচ্ছে, আমার মনে হয় একটা কোথাও নাকি বিপদ। কি কি মনে হয় বিজনদা, কি মনে হয়? তুমি চুপ করে থামলে কেন? বলো। আমার মনে হয়, আমার মনে তুমি বলো বিজনদা, তুমি বলো। হয় আই এম সো সরি আলো দেবী, কংসাবতীর খাতে পড়ে সূর্যকান্ত বাবু মারা গেছে। মামনি, মামনি তুই একটু বার কথা বল মামনি। কথা বলো দিদিমণি, তুমি যদি কথা বলো, কথা বলো দিদিমণি। একটিবার তুমি কথা বলো দিদিমণি, একটিবার কথা বলো। তুমি না কথা বললে আমার কাকা বাবুর কি অবস্থা হবে? চোখ খুলুন আলো দেবী, আপনি যদি এইভাবে পড়ে থাকেন শেরকে আমি কেমন ভাবে সান্ত্বনা দেব আপনি বলতে পারেন? চোখ খুলুন। কোথায় আছো? একটু জল, একটু জল। বাবু জল আমি আনছি। কথা বল মামনি, তুই একটিবার চোখ মেলে তাকা। আমি বলছি সূর্যের কিচ্ছু হয়নি, সূর্য ভালো আছে। চোখ খুলুন, চোখ খুলুন আলো দেবী। আপনি যদি এইভাবে এইভাবে বসে থাকেন শেরকে আমি কেমন ভাবে বোঝাবো? কথা বলো দিদিমণি, একটিবার কথা বলো। জল, জল আমি এনেছি ম্যানেজার বাবু। এই দিদি, এই জল আমি দিদিমণির চোখে মুখে ছিটিয়ে বলবো, দিদিমণি তুমি যদি আজকের দিনে এমনি করে ধুলোর উপরে পড়ে থাকো
আমার কর্তা বাবু যে পাগল হয়ে যাবে দিদিমণি, কর্তা বাবু পাগল হয়ে যাবে। কথা বলো দিদিমণি, কথা বলো। তুমি একটি বার চোখ মেলে তাকাও দিদিমণি, চোখ মেলে তাকাও। এ কি এইভাবে আমি শুয়েছিলাম কেন বাবা? বাবা, বাবা তোমার চোখে জল? বরেন্দা তুমি কাঁদছো? সবাই এমন নীরব কেন? তবে কি সত্যি আমার জীবন আকাশে ওঠা সূর্যটা ওঠার আগে সত্যি সত্যি অস্ত গেছে? দিদিমণি, দিদিমণি, না না না, তোমরা সবাই মিথ্যে কথা বলছো, তোমরা সবাই মিথ্যে কথা বলছো। আমার সূর্য কখনো আমাকে একা রেখে পালিয়ে যেতে পারে না। আমি আমার সূর্যদার খোঁজে চললাম। সূর্যদা, সূর্যদা তুমি কোথায়? সূর্যদা ঘরে ডুবেছে সোনার সূর্য, মানে পড়েছে জলে, আলোর ভুবন শূন্য করেছে, দানব পিশাচ দলে, দানব পিশাচ দলে, আধারে ডুবেছে সোনার সূর্য, মানে পড়েছে জলে, আলোর ভুবন শূন্য করেছে, দানব পিশাচ দলে, দানব পিশাচ দলে। বীরজুটারও দর্শ চেলাই বলে কিনা আমাকে বিয়ে করবে, কিন্তু আমি তো ধমক দিয়ে বলেছি, এই মুখ পড়া, একদম বিয়ার আগে আমাকে ছবি নাই। সামনে তো চাঁদনি রাত, ওই চাঁদনি রাতে আমাদের বিয়া হয়ে গেলে আমাকে নিয়ে যত খুশি তুই। বীরজু, জলদি ছুটে আয়, নদীর যে একটা লাশ ভেসে আসছে রে, লাশ ভেসে আসছে, লাশ কই দেখি? আরে দেখ না কেন, দেখ না কেন, এদিকে আয় না। পরদেশি বাবু, এই পরদেশি বাবু, একটিবার তুই কথা বল পরদেশি বাবু। এই পরদেশি বাবু, তুই চোখ মেলে তাকা। তুই চোখ মেলে তাকা না কেন? এই পরদেশি বাবু, পরদেশি বাবু, এই সুন্দর বাবা, তোরা ঠিক বলেছিস। এই সুন্দর বাবা, আমার মনে হয় টাকা টাকা খুন করে আর সব কিছু লুট করলে ওকে ফেলে দিয়েছে। কথা না ভেবে এখন আয়, এই বাবুটা প্রাণ বাঁচাই আলি। হ্যাঁ হ্যাঁ, লালু, ফুলমণি, মুনিয়া, তোরা বাবু সেবা কর। আমি এক্ষুনি বিরজু ঠিক বলেছে। সেবা টেবা করে যেমন করে হোক বাবুটার প্রাণ বাঁচাতেই হবে। বলে দিবি মরণের হাত থেকে ছিঁড়ে নিয়ে এই পরদেশি বাবুকে যখন আমার বস্তিতে নিয়ে এসছে, তুই ওর প্রাণটুকু বাঁচায় দে মা, প্রাণটুকু বাঁচায় দে। পরদেশি বাবু,
এই পরদেশি বাবু, পরদেশি বাবু, আরে তুই কোথায় বললা কেন? তুই চোখ মিলে তাকা পরদেশি বাবু, তুই চোখ মিলে তাকা। বল পড়তেছি বাবু। এলে এলে বুঝিয়া আমি নদীর থেকে জল এনেছি, এই জল বাবুর চোখে মুখে লাগা, দেখবে বাবুর হুঁশ ফিরে আসবে। পরদেশি বাবু, এই পরদেশি বাবু, তুই কথা বলছিস না কেন পরদেশি বাবু? তুই কথা বলছিস না কেন বাবু? পরদেশি বাবু, কে কে তোমরা আমার চারদিকে উল্লাস করছো? তোমরা কে? আমরা এই পাহাড়িয়া বস্তির মানুষ বটে। পাহাড়ে বস্তি? হ্যাঁ, আর তোমার কোনো ভয় নেই বাবু? এখন বল বাবু, তোমার দেশ কোথায়? দেশ? তোমার পরিচয় কি বাবু? আমার পরিচয়? তোমার ঘর কোথায় বাবু? তোমার নাম কি? হ্যাঁ, তাই তো। কে আমি? কি আমার পরিচয়? আর কোথা থেকে আমি এসেছি? আমি কিচ্ছু মনে করতে পারছি না, কিচ্ছু মনে করতে পারছি না। তুই একটু ভালো করে ভেবে দেখ পরদেশি বাবু, আমার মনে হয় তুই ভাবলে তোর সব কথা মনে পড়বে। না না, আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না। আচ্ছা, আমি এখানে কেমন করে এলাম? গোপাঙ্গ ভেজা কেন? হ্যাঁ, তুই যে নদীর জলে ভাসে আসিস বাবু। নদীর জল? হ্যাঁ। কিন্তু 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 আমার এই ঘটনা, তোমাকে হয়তো ডাকাতেরা মেরে নদীতে ফেলে দিয়েছে। না না ভাসতে ভাসতে আমাদেরই বস্তিতে। না না, তোমরা চুপ করো, তোমরা চুপ করো। কে আমি? কি আমার পরিচয়? আর কেমন করে এই নদীর জলে আমি ভাসতে ভাসতে এসেছি? পরদেশি বাবু, তুই ভালো করে ভেবে দেখ বাবু, আমার মনে হয় তুই ভালো করে ভেবে দেখলে তোর সব কথা মনে পড়বে। না, কিচ্ছু মনে পড়ছে না। তো চেষ্টা করেও আমি আমার জীবনের একটা ঘটনা মনে করতে পারছি না। কিন্তু কিন্তু কেন? কেন আমি মনে করতে পারছি না? আচ্ছা আচ্ছা, তোমরা তোমার প্রাণ বাঁচিয়েছো, তোমরা বলতে পারো কে আমি, কি আমার পরিচয়? হ্যাঁ, তোমরা বলো আমি কে? কে আমি? চল আলু চল, আমরা পরদেশি বাবুর সেবা করি, চল চল। আরে শুন না কেনে, ওই পরদেশি বাবু সেবা করবার লাগে ওরা সবাই আছে। এখন তুই তোর এই হবু মরদটার একটু সেবা কর। কি আবার মরদ বটে? তুই তো মনে ভাবতে আমার ভয়ই গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন তো বলবি। পিরিতের ফাঁদে তোমার শিকার আটকে গেছে যে, এখন তো তুই দেমাক দেখাবি। লালু কি বললি তুই? কি বললি? শালা এই কদিন আগে পর্যন্ত আমার পিছনে গুরগুর গুরগুর করতিস হাই বা, আর বলতিস, লাল্লু তুহাকে আমার বড্ড ভালো লাগে, আমার সাথে ঘর বাঁধবি। একদম বাজে কথা বলবি না, বলে দিচ্ছি। এই আমি তোর পিছনে ঘুরঘুর করতাম আর তুই আমার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করতিস। বল, আমি নদীতে স্নান করতে গেলে তুই কেমন কাশি বনে ঝপে দাঁড়াদাঁড়ি লুকাই লুকাই দেখতিস। নিচে কথা, আমি তো বড়শিতে মাছ ধরবার লাগে বসে থাকতাম। যখন আমি নদী থেকে জল নিয়ে আসতাম তখন তুই আমার পা দেখলে বলতিস, জানিস ফুলমণি, তোকে দেখতেও যেমন ফুলের মতো সুন্দর, তোর নামটাও ফুলের মতো সুন্দর। আমার সেই কথা শুনে তুই লজ্জায় রাঙা হয়ে গিয়েছিলিস। তখন আমি তুহাকে এমন করে ধরে নিয়ে বলেছিলাম, ফুলমণি, তুহার মতো সুন্দর ফুলের পাশে আমার মতো ভ্রমর কি জায়গা পাবে গেলাই? লাল্লু সেদিন তুই আমার কথার জবাব লাই দিল। আমি বুঝে নিয়েছিলাম রে ফুলমণি, কি বুঝে নিয়েছিস? এই লাল্লুকে তুই ফিরাইয়া দিছিলাই, তাকে তুই ভালোবাসিস রে ফুলমণি, তাকে তুই ভালোবাসিস। ওই চাঁদনি রাতে মহুয়ার নেশায় মাতাল হবে দুজনে। ওই চাঁদনি রাতে মহুয়ার নেশায় মাতাল হবে দুজনে। তোমার বুকে মাথা রেখে, তোমার বুকে মাথা
আমি মনে প্রাণে ভালোবাসি, চিৎকার করে সবার কাছে বলতে না পারলেও আমি মনে মনে বলবো তোকে আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। अरे लाल दुपट्टे वाले तेरा नाम को बता, तेरा नाम को बता, तेरा नाम को बता, तेरा नाम को बता। এই, কে বলে তুই? যদি বলি তোর মনের মানুষ, এই, হুঁশিয়ার! বাজে কথা বললে এই এই প্রভাব দেখাবি না। আমার মতো শহরের ছেলে যে তোর মতো একটা গেও মেয়ের মনের মানুষ হতে চাইছে, এটা তোর 14 পুরুষের ভাগ্য ভালো। এই, ইস, কি আমার শহরে রে? শহরে একটা বাঁদর। বাঁদর? হ্যাঁ, তোর মতো বাঁদরকে আদর করবার লেগে মুড়া ঝাঁটাটা আমি যতন করে রেখেছি। চুপ! জানিস আমি তোর কি করতে পারি? হুঁশিয়ার! কাছে আসবি নাই বলে দিচ্ছি। তাহলে এক্ষুনি আমি লোক ডাকবো। তার আগে আমি তোকে শহরে নিয়ে চালান করে দেব। তবে জানোয়ার। ফুলমণি, কে? কে বটে তুই? 10 বছর আগের সেই মগনকে তুই চিনতে পারলি না ফুলমণি? আই বাপ, তুই মগন বটে। ইস, শহরে থেকে তুই কেমন বাবু হয়ে গেছিস। শহরে গেল আমি তোকে এতটুকু ভুলিনি রে ফুলমণি, আর তুই কিনা আমাকে চিনতেই পারলি না। আমি মানে আমি মানে তোর মনে পড়ে ফুলমণি সেই ছোট্টবেলার পুতুল খেলার কথা? খেলার ছলে বর বউ সেজে আমরা ধুলো বালি দিয়ে সাজাতাম সেই মাটির খেলাঘর, আর সেই খেলাঘরের মাঝেই আমি মাটির সিঁদুর তোর স্মৃতিতে পরিয়ে দিয়ে বলেছিলাম, আজ থেকে তুই আমার খেলাঘরের বউ। সেই সব কথা তোর আজও মনে আছে মগন? কেন মনে থাকবে না রে ফুলমণি? চাকরি করতে গিয়ে 10 বছর শহরে থাকলেও সেই জীবন নিয়ে পুতুল খেলার কথা কি কখনো ভোলা যায়? আর তাই তো সেই খেলাঘরের বউকে আজ আমার সত্যিকারের বউ সাজিয়ে নিয়ে যেতে আজ আমি এখানে এসেছি। মগন তুই মানে তুই? বল ফুলমণি, তোর সেই খেলাঘরের বর মগনকে ভুলে যাসনি তো? আমি আমি জানি না রে মগন, আমি জানি না। ফুলমণি রে, মুখে না বললেও তোর মনের কথা আমি ঠিক বুঝে নিয়েছি। তুই তোর সেই খেলাঘরের বর মগনকে আজও ভুলিসনি, আর ভুলতেও পারিসনি। কিন্তু তুই আমাকে একদম ভুলে গেছিস দোস্ত। আরে লাল্লু, আমার দোস্ত, এতদিন তুই কোথায় ছিলিস রে দোস্ত? আমার কথা তোহার কি একবারও মনে পড়ে লাই? মনে না পড়লে কি 10 বছর পরে আবার এখানে ফিরে আসতাম? আমাদের ছেড়ে আর তুই যাস লাই দোস্ত? তা বললে কি হয়? আমি যে শহরে চাকরি নিয়েছি, তবে তোদের সঙ্গে পুরো আমি 1 মাস থাকবো, আর এই 1 মাস আমরা খুব আনন্দ করব। শহরে থেকে তুই একদম বাবু হয়ে গেছিস। বাবুর পাড়া কোথা বলছিস? তা হ্যাঁ রে, তুই বিয়া টিয়া করেছিস বটে? দূর বোকা, আমি বিয়ে করলে তুই জানবি না? তবে হ্যাঁ, খুব শীঘ্রই আমি বিয়ে করব। পাত্রী ঠিক হয়ে আছে বুঝি? আরে শুধু ঠিক না রে দোস্ত, 10 বছর আগে পুতুল খেলার ছলে আমাদের বিয়েও হয়ে গেছে। কোথায় রে দোস্ত? এই বস্তিতে। এই বস্তিতে? এই বস্তিতেই আছে তোর পুতুল খেলার বউ? অথচ আমি কিছু জানি নাই। বল বল দোস্ত, কে তুহার বউ বটে? বলবো না, তোর সামনে তাকে নিয়ে এসে আমি তোকে অবাক করে দেব। তবে সুন্দর, এই বস্তিতে যেমন তুহার পুতুল খেলার বউ আছে, তেমনি এই বস্তিতেই আছে আমার ভালোবাসার মানুষ। সে কি বলছিস দোষ? তবে বল বল তোর কে সেই ভালোবাসার মানুষ? এখন লাই বলবো, তুহার সামনে তাকে নিয়েছে, আমিও তোকে একেবারে অবাক করে দেব। তাহলে আয় এক কাজ করি, এই কাল বাদ পরশু
তুই তোর হবু বউকে নিয়ে ওই পাহাড় তলির মাঠে চলে আয়, আর আমিও আমার হবু বউকে নিয়ে ওখানে চলে আসবো। তাহলে দুজনে দুজনের হবু বউকে দেখা হয়ে যাবে, না কি বলিস দোস্ত? হ্যাঁ হ্যাঁ আমার হয়েছে যত জ্বালা। মিনসিকে বাজার করতে সেই সকালবেলা পাঠিয়েছি, এখন দুপুর হতে চলো, এখনো ফেরার নাম নেই। আজ আসুক একবার বাড়িতে, এই মুড়ো ঝড়টা যদি ওর পেটে না ভেঙেছে তো আমার নাম হেমাই নয়। আমার হেমা মানে নেই, বুড়বুলি চুলবুলি সোনামণি কোথায় গেলি গো? সোনামণি বলি মুখ দিয়ে যে খুব গলাতে রস ঝরছে, বলি আজ কতটা গেঁজায় দম দিয়ে এসেছে শুনি। বাঁজা বাঁজা বলে তুই দুঃখ করিস না মারে, আমার একটু চান্স দে, দেখবি একদিনে তোর বাঁজার নাম আমি ঘুরিয়ে দেবো। দাদা একটা বাজে কথা বললে না, এই মুড়ো ঝাঁটা তোর পিঠেই ভাঙবো। হ্যাঁ ওরে বাবা, তোর হাতে ওই ঝাঁটার পড়ে দেখলে শালা আমার দাঁত কোমরে লেগে যায়। ও বস্তুটা সরা না মারে। বলি বাজার কোথায় বাজার? হাজার তা বলি কত হাজার টাকা তুই আমাকে দিয়েছিলি বলতো শুনি? চুপ! ওরে বাবা, এমন ধমক দিচ্ছে যেন ঘরের বউ। বলি মিনসেটা একেবারে কালার হদ্দ। বলে তোকে যে বাজার কোথায় টাকা থলে দিয়েছিলাম, বলে সেগুলো কোথায়? আরেকটু জোরে বল মারি, তোর এই রণচণ্ডী মুড়তে দেখলে শালা আমি আরো কালা হয়ে যাচ্ছি। বলি ঢং করা বাদ দিয়ে বল বাজার কোথায় বাজার? ফাঁকা, আমার জীবনটাকে তুই তো ফাঁকা রেখে দিলে। হ্যাঁ, আজ 5 বছর তোকে নিয়ে এই বাড়িতে করছি না, মানে কাজে করছি, অথচ একটা দিনে তোকে আমার এই ফাঁকা মনটাতে একটু উকি মারতে দেখলাম না। মিনসে রস কত? বস, আমার পাশে এসে বস। আরে তুই হলি স্বামী ছাড়া সধবা, আর আমি বৌমারা বিধবা। তা বলি এই দুজনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে আয়, আয়। এই হারামজাদা, বলি গাজায় দম দিলে বুঝি পিড়ি না করে ওদলে ওঠে। দাঁড়া, এই মুড়ো ঝাঁটার গায়ে তোর পিড়ি না করে ছুটতে দেবো। হারামজাদা দাঁড়া, আমি ঝাঁটার গায়ে তোমাকে। বল বলছি বাজার কোথায়, বল বাজার। এ বলছি রে মা, বলছি বুঝলি। হ্যাঁ মা, ওই শালা বাজারে যাচ্ছিলাম, এই যেতে যেতে দেখলাম এই শালা রাস্তার উপরে না শালা দুটো কুকুর শালা পিছনে পিছনে লড়াই করছে। পেছনে পেছনে? হ্যাঁ, পিছনে পিছনে। যতই আমি তাড়াবার চেষ্টা করি ততই ওরা রাস্তা ঘিরে ধরে। এই বুঝলি মা, কিছুদিন রাস্তা ছাড়ে না। তখন শালা আমি কুকুরের ভয়ে রাস্তায় না গিয়ে শালা বুকের সাহস আনতে গাঁজায় টান দিয়ে চলে গেলাম। সে কি? সবে মাত্র 2 রান দিয়েছি। হেমা বুঝলি, সবে মাত্র 2 রান দিয়েছি, শালা নেশাটা একটু একটু করে পাকতে শুরু করে। হঠাৎ দেখি গাঁজার আগুন শেষ, গাছে না আছে নারকেল ছোবড়া আর না কিছু। তখন শালা ওই বাজার করার ওই মানে ওই নোটগুলোকে শালা দোলা পাকিয়ে শালা গাঁজাটা নিলাম। ওরে হারামজাদা, মোটা মোটা নারকেল ছোবড়ার মতো দোলা পাকে তুই টাকা পড়ে গেঁজা খেলি। তাতে কি হয়েছে? এই শালা নেশার মুড়ে দেখলো নারকেল ছোবড়া আর ওই নোটের তলা 200। কি? তোর দূরে খুব ভালো লাগে, আমার বুঝেছি দূরে। আর এই শালা নেশার মুড়ে দেখলে না নিজে শালা এমন মনে না এই শালা নিজের বউ আর পরের বউ আর নিজের সর্বনাশ, এখন আমি কি করব? দাদা বাবু যে নিজেই বদ্ধ করে দিয়েছে দিদিমণি যা যা খেতে ভালোবাসে তাই তাই রান্না করতে। তাতে দিদিমণি মনও ভালো থাকবে আর তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। ভালো না ছাই, এইখানে থাকলে সত্যি সত্যি আমি পাগল হয়ে যাব। অমন কথা বলতে নেই দিদিমণি, তোমার ভালোর জন্যই তো দাদা বাবু
এখানে নিয়ে এসেছে। থামো, তোমাকে আর ডাক্তারবাবুর হয়ে ওকালতি করতে হবে না। আজই আমি বাড়ি ফিরে যেতে চাই। আজই? হ্যাঁ, আজই এবং এখনই। দিদিমণি, কিন্তু ডাক্তারবাবু। না, তোমাদের ওই ডাক্তারবাবুকে আর আমার কোনো প্রয়োজন নেই। দিদিমণি, আচ্ছা, তোমরা সবাই কি ভেবেছো বলো তো? আমি কি বাচ্চা মেয়ে যে আমাকে পাহাড়, নদী, ঝর্ণা এইসব দেখে আমার মনটাকে ভুলিয়ে রাখবে? অতীতকে কখনো ঘুম পাড়িয়ে রাখা যায় না আলো দেবী। অতীতের স্মৃতি হলো জীবনের সবচেয়ে বড় সঞ্চয়, আর অতীতের স্মৃতি হলো বাঁচার প্রেরণা। দিদিমণি আমার একটা কথা শুনছে না ডাক্তারবাবু, বলছে আজ এখনই বাড়ি ফিরে যেতে চাইছে। তুমি ভেতরে যাও হেমা, তোমার দিদিমণি যদি সত্যি বাড়ি ফিরে যেতে চান আমি নিজে ওকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। তাই যাচ্ছি দাদাবাবু, তবে দিদিমণির সঙ্গে মাথা ঠান্ডা রেখে কথা বলবেন। কোথায় আছে মিষ্টি, কোথায় অমৃত রস, আর তুষ্ট বচনে বিশ্ববোধ। আচ্ছা আলো দেবী, আপনি কি সত্যি বাড়ি ফিরে যেতে চান? হ্যাঁ। বেশ, আপনার যখন ইচ্ছে তখন তাই হবে। তবে তার আগে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। বলুন। আপনি তো অবিবাহিতা, হ্যাঁ। তাহলে আপনার এই বেশ কেন? এটা আমার রুচি। রুচি নয়, যদি বলি আপনার জেদ। গৌতম বাবু, আমি জানি আলো দেবী, আপনার অতীত জীবনের সমস্ত ঘটনাই আমি জানি। কি জানেন আপনি? আপনার আর সূর্যকান্ত বাবুর ভালোবাসার কথা, আপনার জন্মদিনের রাত্রেই যেদিন আপনাদের বিয়ের ডেট ফাইনাল হওয়ার কথা, সেই দিনে সূর্যকান্ত বাবুর অ্যাক্সিডেন্ট। মনে করুন না সূর্যকান্ত বাবু বেঁচে আছে। কি বললে? বেঁচে আছে আপনাদের স্বর্গীয় ভালোবাসা। আপনি আপনি কি পারেন না অন্য কারো জীবনে একটা ভালোবাসার জন্ম দিতে? আপনি আপনি কি পারেন না অন্য কারো হৃদয়ে একটা সূর্য খুঁজে নিতে? গৌতম বাবু, দয়া করে আপনি চুপ করুন। প্লিজ আলো দেবী, মনে করুন না জীবন একটা নদীর মতো। সেই নদী চলার পথে অসংখ্য বাধা বিঘ্ন যদি মাথা উঁচু করে দাঁড়ায়, নদী কি তার গতিপথ মাঝখানে বন্ধ করে দেয় আলো দেবী? গৌতম বাবু, আপনার জীবন নদীকে মাঝপথে না থামিয়ে আবার আবার আপনি নতুন গতিপথ সৃষ্টি করে এগিয়ে চলুন খুশির মোহনায়। দেখবেন পুরনো অতীতের স্মৃতিকে ছাপিয়ে গিয়ে নতুন জীবনের স্মৃতি হয়তো আপনাকে আরো আরো সুন্দর করে তুলেছে। না, প্রকৃত ভালোবাসা শুধু একজনকে দেওয়া যায়। মিথ্যে সুখের আশায় অন্য আর একজনের সঙ্গে লুকোচুরি খেলা, সেটা নোংরামো ছাড়া আর কিছুই নয়। ওটা আপনার ভুল ধারণা আলো দেবী। ভুল বা ঠিকের আপনি কতটুকু বোঝেন? ভালোবাসার মর্ম বোঝেন? কখনো কি কাউকে আপনি ভালোবেসেছেন? ভালোবাসা আলো দেবী, আগুনে অর্ধ দগ্ধ কোনো এক প্রাচীন বৃক্ষকে যদি প্রশ্ন করা হয়, হে বৃক্ষ তুমি কি প্রখর সূর্য তাপের মানে বুঝো, বৃক্ষ কি উত্তর দিবে আপনি বলতে পারেন আলো দেবী? গৌতম বাবু, পারলেন না তো পারবেনই বা কি করে? আপনারা তো ভালোবাসার মর্ম বুঝেন, ভালোবাসতে জানেন, কিন্তু ভালোবাসা যে কি তা আপনারা বুঝেন না, তা আপনারা জানেন না। গৌতম বাবু দাঁড়ান, আমার একটা কথা শুনে যান। গৌতম বাবু, গৌতম বাবু। কিছু ডাকবেন না মা, নিজের অজান্তে ওর মনের পুরনো ক্ষতটাতে তুমি যে আঘাত এনেছো মা, সেই আঘাতটুকু ওকে সামলে নিতে দাও। হ্যাঁ মা, বাইরে থেকে দেখে তোমরা ওকে যতটা সহজ সরল স্বাভাবিক বাবু, কিন্তু আমি তো জানি ওর নরম হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেছে মা। আপনি কি বলছেন কাকা বাবু? হ্যাঁ মা, জানো মা, তোমার মতো গৌতম একটি মেয়েকে ভালোবাসতো, কিন্তু কোনো এক কারণে ওদের ভালোবাসা সার্থক হয়নি। মেয়েটির অন্য কোথাও বিয়ে হয়ে যায়, আর তারপর গৌতম সব কিছু ছেড়ে আমার এই পাহাড়ি বাংলোতে চলে আসে কাকা বাবু, আর তারপর প্রায় 3 বছর ধরে আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু কোনো মতেই সে বিয়ে করতে রাজি হয়নি। তুমি পারবে মা, পারবে, ওকে রাজি করাতে পারবে। আর যদি তা না হয় মা, তাহলে ওর এই মূল্যবান জীবনটা যে ধীরে ধীরে শেষ হয়ে যাবে মা, শেষ হয়ে যাবে। কাকা বাবু, কিন্তু আমি জানি গৌতম তোমার চিকিৎসা করাতে এখানে নিয়ে এসেছে, কিন্তু যে নিজেই একটা রোগী, সে আবার অন্য একটা রোগীর চিকিৎসা করবে কিভাবে মা? কাকা বাবু, জানো মা, আমার গৌতমটা যেন চির দুঃখী রয়ে গেল। সেই ছোট্টবেলায় ছেলেটার বাবা মা একসঙ্গে মারা যাওয়ার পর আমি ওর দায়িত্ব নিলাম। তার মানে আপনি বুঝি ওনাকে মানুষ করেছেন?
যতই আদর যত্ন দিয়ে মানুষ করি না কেন মা, বাবা মায়ের স্নেহ মমতা কি দিতে পারা যায়? তুমিই বলো মা। কাকা বাবু, হ্যাঁ মা, ওকে আমার মনের মতো মানুষ করে তোলার জন্য আমি নিজে সংসার পর্যন্ত করিনি, যাতে আমাদের সম্পর্কের মাঝে কেউ বাধা সৃষ্টি করতে না পারে। কাকা বাবু, সবই ঠিকঠাক চলছিল মা। জানো মা, আমি ওকে আমার মনের মতো করে মানুষ করে তুললাম, কিন্তু হঠাৎ কোথা দিয়ে যে কি হয়ে গেল, আমার সেই আশা ভেঙে চুরমার হয়ে গেল মা। আমি তো ওর কাকা, জন্ম না দিল আমি যে ওকে আমার সন্তানের মতো করে মানুষ করে তুলেছিলাম, তাই তো আমার চোখের সামনে ওর ধীরে ধীরে শেষ হওয়া দেখে আমি যে আর স্থির থাকতে পারছি না মা, পারছি না। আপনি একটু শান্ত হন কাকাবাবু। তুমি আমায় কথা দাও মা, তুমি আমার গৌতমকে যেমন করে হোক রাজি করাবে। বলো মা, বলো, তুমি আমায় কথা দাও। কাকাবাবু, আমি পারবো কিনা তা আমি জানি না কাকাবাবু, তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার কথা রাখার আমি আপ্রাণ চেষ্টা করব কাকাবাবু, আপ্রাণ চেষ্টা করব। মামা, দেখতে দেখতে আজ 1 সপ্তাহ হয়ে গেল, অথচ মামনির কোনো সংবাদ পেলাম না। না জানি কেমন আছে মেয়েটা, ওর কথা ভাবতে ভাবতে কখন যে রাত ভোর হয়ে যায় তা আমি নিজেও বুঝতে পারি না। যখনই ডিনার টেবিলে বসি, আমার মামনির করুণ মুখখানা আমার চোখের সামনে ভেসে ওঠে, আর তাই তো আমি বাধ্য হয়ে ডিনার টেবিল থেকে উঠে আসি। কেন স্যার, কেন ওই আরো দেবীর কথা চিন্তা করতে করতে আপনি এভাবে নিজেকে দুর্বল করে তুলছেন? আমি বলছি আরো দেবী সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আমার মামনি ভালো আছে। হ্যাঁ স্যার, আমি নিজে সেখানে লোক পাঠিয়ে তার সংবাদ এনেছি। তুমি লোক পাঠিয়ে মামনির সংবাদ এনেছো? এটা তো আমার কর্তব্য স্যার। একদিন ওই পথের ধুলো থেকে তুলে এনে আমাকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন, আর তার প্রতিদানে আমি যদি এটুকু কর্তব্য পালন করতে না পারি, আমি যে বিবেকের কাছে ভীষণ ছোট হয়ে যাব স্যার। তোমার কর্তব্যে আমি মুগ্ধ ম্যানেজার। তা মামনি আবার আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে উঠেছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার, আগের মতো আলো দেবী প্রায় সুস্থ হয়ে উঠেছে, আর আশা করি উনি খুব শীঘ্রই সুস্থ স্বাভাবিক হয়ে বাড়িতে ফিরে আসবে, এই আর কি। ফিরে এলে আমি ওর বিয়ের আয়োজন করব। ম্যানেজার, তুমি আমার মামনির উপযুক্ত পাত্রের সন্ধান করো। উপযুক্ত পাত্র তো আপনার সামনেই রয়েছে স্যার, অবশ্য যদি আপনি সাহসটা দেন। বলো ম্যানেজার, কোথায় আছে আমার মামনির উপযুক্ত পাত্র? যদি বলি আপনার সামনেই দাঁড়িয়ে রয়েছে। ম্যানেজার, আমি কি কিছু ভুল বলে ফেললাম স্যার? অবশ্য আপনি যদি আমাকে আপনার মেয়ের অযোগ্য বলে মনে করছেন, তাহলে সর্বপ্রথম ভুলটা কিন্তু আপনি করবেন, কারণ ওই সূর্যকান্ত চৌধুরীর চেয়ে কিন্তু আমি কোনো অংশই কম নই স্যার। তোমার রাজপর্দা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি ম্যানেজার। কোন সাহসে তুমি এর প্রস্তাব করো? মামনির পাশে দাঁড়ানোর কতটুকু যোগ্যতা আছে তোমার? আমি শাট আপ! তুমি তোমার অতীতকে ভুলে গেলে কি করে? তুমি কি জানো না যে পথ থেকে তুলে এনে প্রথমে তোমাকে আমি আমার কারখানার একজন শ্রমিকের চাকরি দিয়েছিলাম, তারপর তোমার কাজে কর্তব্যে মুগ্ধ হয়ে দয়া করে তোমাকে আমি আমার ম্যানেজারের পদে নিযুক্ত করেছিলাম, আর সেই তুমি কিনা এই প্রতাপ ঘোষালের একমাত্র জামাই হওয়ার অলিক স্বপ্ন দেখছো। মনে রেখো ম্যানেজার, আমি মালিক আর তুমি আমার কর্মচারী। কর্মচারীর কাজে কর্তব্যে মুগ্ধ হয়ে মালিক বড় জোর তাই কিছু পুরস্কার দিতে পারে, কিন্তু সম্পর্ক গড়ার অধিকার নয়। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে মিস্টার প্রতাপ ঘোষাল, ওকে।
ওই মালিক আর কর্মচারী সম্পর্কে ব্যবধানের হিসাবটা আমি তোমাকে একদিন পাই টু পাই মিলিয়ে দেবো। তবে আজ নয়, সেদিন যেদিন তোমার ওই ঘোষালেন কোম্পানির একমাত্র মালিক হবে সালাই নিশি সামন্ত, আর তুমি হবে আমার কোম্পানির 4th গ্রেড লেবার। হ্যাঁ বস, আপনি আবার কোন কোম্পানির মালিক হলেন বস? এখনো হয়নি ওসমান, তবে খুব শীঘ্রই আমি মালিকে হয়ে যাবে। তাহলে অধম যেন আপনার কোম্পানির একটা লেবার পোস্টে চাকরি পায় বস। লেবার নয় ওসমান, লেবার নয়। আমি যদি ওই কোম্পানির মালিক হয়ে যাই, তোকে আমি আমার কোম্পানির ম্যানেজার করে দেবো। ম্যানেজার? ম্যানেজার। আর সেই মালিক হতে গেলে আমাকে অনেকটা পথ এগোতে হবে ওসমান, আর তার জন্য না তোকে আমার ভীষণ দরকার। আল্লাহ কসম, আমি আপনার সাথে সব সময় আছি বস। এখন বলুন বস, আমায় কি করতে হবে? সেটা সময় হলে তুই জানতে পারবি। বল ওদিকের খবর কি বল। আলম সাহেবের কোনো পরিবর্তন হয়নি বস, আগে যা ছিল এখনো তাই ঠিক আছে। আরে তুই ঠিক জানিস তো? হ্যাঁ বস, আমি নিজে আলো দেবীর চোখে পানি ঝরতে দেখেছি, সূর্যকান্ত চৌধুরীর নাম নিয়ে কানতেও শুনেছি। যেমন করে হোক ওই আলো দেবীর মন থেকে মুছে ফেলতে হবে শালা সূর্যকান্ত চৌধুরী নাম, আর নতুন করে খোদাই করে দিতে হবে এই নিশীথ সামন্তের নাম, বুঝলি? জরুর করবো বস, কিন্তু তার আগে একটা আজব খবর আছে। আজব খবর? কি খবর বল। পাহাড়ি বস্তিতে বিলকুল সূর্যকান্ত চৌধুরীর মতো এক আদমিকে দেখলাম। সূর্যকান্ত চৌধুরীর মতো এক আদমি? সূর্যকান্ত চেহারার সাথে কোনো ফারাক নেই, আল্লাহ কসম। ও শালাকে দেখে তো আমি ভুলে গিয়েছিলাম। ওই দিন আমি নিজের হাতে সূর্যকান্ত চৌধুরীকে না বস, ও শালা কখনোই চিন্তা থাকতে পারে না। আমার মনে হয় ও আদমি যেই হোক ভালো করে এবার থেকে তুই ওয়াজ করবি। ওর চাল চলন কথাবার্তার মধ্যে ওই সূর্যকান্তের মধ্যে যদি এতটুকু মিল পাস, সালা সঙ্গে সঙ্গে তুই আমার খবর দিবি। ওকে ওকে বস, আপনি অর্ডার দিলে ও শালাকে একবারে খতম করে দেব। এখন আমি তাহলে চলি, সালাম বস। পাহাড়ি বস্তির মাঝে সূর্যকান্তের ডুপ্লিকেট, কিন্তু কে ওই ডুপ্লিকেট সূর্যকান্ত চৌধুরী? যদি কোনোদিন ওই আলো দেবীর সঙ্গে ডুপ্লিকেট সূর্যকান্তের দেখা হয়ে যায়, আর ওই সূর্যকান্তকে দেখে যদি আলো দেবী আর আগে আমাকে আরো ডিটেলস করে জানতে হবে কে ওই ডুপ্লিকেট সূর্যকান্ত চৌধুরী, আর কোথা থেকে কি উদ্দেশ্যে বা উদয় হয়েছে ওই পান্ডিয়ার পাহাড়ি মহল্লায়। গুড মর্নিং মিস্টার সামন্ত। গুড মর্নিং মিস্টার অফিসার, গুড মর্নিং। ভেরি গ্ল্যাড টু ইউ মিট ইউ। আই এম অলসো। কিন্তু পাহাড়ি বস্তি ডুপ্লিকেট সূর্যকান্ত এসব কথার অর্থ কি মিস্টার সামন্ত? না মানে আমি বলছিলাম ওই আলো দেবীর তো কোনো কিছুতেই ইমপ্রুভ হচ্ছে না, কাজে ওই পাহাড়ি বস্তিতে না রেখে আলো দেবীকে যদি বাড়িতে এনে ওই নকল সূর্যকান্তের মতো কাউকে এনে ওর বাড়ি রাখা যায় আর কি। আমার তো মনে হয় ওই আলো দেবী তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে আর কি। আসল থাকতে নকলকে নিয়ে যাওয়া মিথ্যে অভিনয়ের কি প্রয়োজন মিস্টার সামন্ত? আরে আসল মানে? আসল সূর্যকান্ত চৌধুরী উনি বেঁচে আছেন। অসম্ভব, উনি বেঁচে নেই, বেঁচে থাকতে পারে না। বেঁচে থাকতে পারেন না এতটা কনফার্ম আপনি হলেন কি করে মিস্টার সামন্ত? আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ওকে নিজের চোখে মারা যেতে দেখেছেন। না না সেটা আমি বলছি না, আমি বলছি ওই 200 ফুট গভীর খাদে থেকে পড়লে যে কোনো মানুষই বেঁচে থাকতে পারে না। আর এটা তো একটা পাগলও বোঝে নাকি, এই আর কি বলছিলাম আর কি। মিস্টার সামন্ত, আই এম অলসো কনফার্ম সূর্যকান্ত চৌধুরী হি ইজ ডেড। বডি না পাওয়া পর্যন্ত আমার আইন কখনো মানতে বাধ্য নয় যে সূর্যকান্ত চৌধুরী মারা গেছেন। মিস্টার অফিসার,
বাই দা ভাই, আপনাকে আমি আরেকটা কথা জানিয়ে রাখি মিস্টার সামন্ত, আমাদের ইনভেস্টিগেশন রিপোর্ট বলছে সূর্যকান্ত চৌধুরী অ্যাক্সিডেন্টলে কার সমেত খাদে গড়িয়ে পড়ে যাননি, তাকে হয় ইনজিওর্ড করে কাঁধে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, নয়তো খুন করে লাশটা গায়েব করে কাঠটা ঠেলে ফেলে দেওয়া হয়েছে। What? আরে কি বলছেন অফিসার আপনি? আমি বলছি না, বলছে কারে থার্ড পার্সনের ফিঙ্গারপ্রিন্ট, আরে ফিঙ্গারপ্রিন্টও পাওয়া গেছে? সঙ্গে স্পটে এমন কিছু পাওয়া গেছে যার সাহায্যে কালপিটকে সহজে চিহ্নিত করা যাবে। এবং এই ব্যাপারে আপনার হেল্প চাই মিস্টার সামন্ত। করবো অফিসার, আমি করব, আমি যথাসাধ্য হেল্প করব, আমি বলে দিতাম। আর ওই সূর্যকান্ত চৌধুরী যদি সত্যি খুন হয়ে থাকেন তাহলে সেই খুনি যেন কখনো রেহাই না পায়, কখনো রেহাই না পায়। নিশ্চিত সামন্ত, খুনের কথা শুনে তোমার চোখ দুটো অন্যভাবে চলে উঠলো কেন? তবে কি আমি অন্ধকারে ঢিল ছুটতে গিয়ে সত্যিকারের লক্ষ্যভেদ করতে চলেছি? নাকি সূর্যকান্ত চৌধুরীর মৃত্যুর পেছনে ওই নিশ্চিত সামন্তের কোনো না কোনো সম্পর্ক আছে? আজই আমি আমার কোম্পানি থেকে তাড়াবো। কিন্তু কেন বাবু? ওই স্কাউন্ডলটা বলে কিনা আলোকে বিয়ে করতে চাই। এবার স্পর্ধাটা দেখো তো অনন্ত। কি বললেন কাকা বাবু? ওই নিশিত সামন্ত আলোকে দাঁড়ান, মনে হয় আমি একটা ক্লু খুঁজে পেয়েছি। কিসের ক্লু অনন্ত? সূর্যকান্ত চৌধুরী মার্ডার বা অথবা অ্যাটেম্প টু মার্ডারে। কি বলছো তুমি অনন্ত? তাহলে সূর্যকান্তের অ্যাক্সিডেন্ট সবই সাজানো কাকা বাবু, এবং আমার মনে হয় এ ব্যাপারে নিশিত সামন্তের কাছ থেকে কোনো না কোনো ক্লু পাওয়া যেতে পারে। তাই বলছি আপনি ওকে এখনই তাড়াবেন না। আমার ভাবতে কষ্ট হচ্ছে অনন্ত, সূর্যকান্তের মতো ছেলেকে কেউ খুন করতে পারে? কে আমার সূর্য দাদা বাবুকে খুন করেছে? আমি নিজের হাতে তার টুটি টিপে ধরবো, আমি নিজে তাকে খুন করব। বরদা, কেন গো দারোগা বাবু? আমার সূর্য দাদা বাবু তো কখনো কারো কোনো ক্ষতি করেনি, তবে কেন তাকে সরিয়ে দিয়ে আমার দিদিমণির জীবনটাকে এভাবে নষ্ট করে দিল? কেন? তুমি শান্ত হও বরেন্দা। তদন্তের উপর নির্ভর করে অনেক সময় আমাদের অনেক নির্মম পরিণতির কথা ভাবতে হয়। তার সবটাই যে সত্য তার কোনো ঠিক নেই। হয়তো আমাদের অনুমানকে মিথ্যে প্রমাণিত করে সূর্য দাদাবাবু হয়তো আবার পুনরায় ফিরে আসবেন। তাই যেন হয় গো দারোগা বাবু, তাই যেন হয়। আমি ভগবানের কাছে দিন রাত প্রার্থনা করি সূর্য দাদাবাবু যেন ফিরে আসে, নইলে আলো দিদিমণির সঙ্গে ওই মানুষটাও একটু একটু করে শেষ হয়ে যাবে দারোগা বাবু, শেষ হয়ে যাবে। বরেন, তুই এখান থেকে চলে যা বরেন। কেমন করে যাবো কর্তা বাবু? এই বাড়ি ছেড়েই যদি আমি চিরদিনের মতো চলে যেতে পারতাম তাহলে বোধহয় অনেক শান্তি পেতাম কর্তা বাবু, অনেক শান্তি পেতাম। তুমি কি বলছো বরেন্দা? কেন বলবো না গো দারোগা বাবু? দিদিমণির কথা ভেবে এই মানুষটা দিন রাত চোখের জল ফেলে, খেতে ডাকলেই বলে খিদে নেই। কর্তা বাবু যদি না খেয়ে দিন রাত কাঁদে, আমার মুখে কি খাবার রুচোয় গো দারোগা বাবু? আমার মুখে কি খাবার রুচোয়? বরেন, তুই এখান থেকে চলে যা বরেন, তুই এখান থেকে চলে যা। দোহাই কর্তা বাবু, এবার আমার ছুটি দাও, তারপর তুমি যা খুশি করো। এই বাড়িতে থেকে আমি আর তোমার চোখের জল সহ্য করতে পারছি না কর্তা বাবু। চোখের জল সহ্য করতে পারছি না।